উপস্থিত থাকার জন্য। আমি নগরের আম্বরখানা বড়বাজার এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী পুত্র মোহাম্মদ ইসমাইল হোসেন আজাদ চৌধুরী। আমি একজন ব্যাংক গ্রাহক, একই সাথে একজন সাধারণ ব্যবসায়ী এবং মধ্যবিত্ত পরিবারের সদস্য। আজ আমি আমার ব্যক্তিগত একটি ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 26 মার্চ 2026 তারিখ আমার ব্যক্তিগত স্মার্টফোনটি হঠাৎ করে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাই আমার ব্যাংক হিসাব থেকে 3 লক্ষ 10 টাকা আমার অনুমতি ছাড়া প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একটি হিসাব নম্বর 01717100001253 এ স্থানান্তর করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি, যার জিডি নম্বর 1328 এবং ট্র্যাকিং নম্বর TNZS91 26/3/2026। পরবর্তীতে আমি সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করলে জানতে পারি যে এই একই হিসাব ব্যবহার করে শুধু আমার নয়, আরো অনেক সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আরো অনুসন্ধান করে আমি জানতে পারি যে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের যে হিসাবটি আমার অর্থ স্থানান্তর করা হয়েছে সেই হিসাবদারির নাম সুহেল রানা। একই ব্যক্তি নামে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটি হিসাব নম্বর রয়েছে 1551440005853। এই তথ্যগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে একই ব্যক্তি একাধিক ব্যাংক হিসাব ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে অর্থ গ্রহণ করেছে এবং পরবর্তীতে সেই অর্থ বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রতারণা কার্যক্রম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকায় আমি সরাসরি ব্যাংকে যেতে পারি এবং আমি কল সেন্টারে অভিযোগ করি। কিন্তু যদি সেই সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে যে ব্যাংকে অর্থ প্রেরণ করা হয়েছে সেখানে অবধি করতেন, তাহলে উক্ত হিসাবটি তাৎক্ষণিকভাবে ব্লক করা সম্ভব ছিল এবং আমার এই আর্থিক ক্ষতি প্রতিরোধ করা যেত। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি একজন মধ্যবিত্ত মানুষ। এই 3 লক্ষ 10 টাকা আমার কষ্টার্জিত অর্থ, যা হারিয়ে আমি আজ সম্পূর্ণভাবে বিপদগ্রস্ত। এই ক্ষতি আমার পক্ষে পূরণ করা বাস্তবিকতেই সম্ভব নয়। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, আমার স্ত্রী গর্ভবতী এবং এই অবস্থার কারণে তিনি মারাত্মক মানসিক চাপে আছেন। আমার পরিবার এবং আমি চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মাধ্যমে দিন কাটাচ্ছি। এই ঘটনাটি শুধুমাত্র একটি আর্থিক ক্ষতি নয়, এটি একটি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাই, এই অনুমোদিত লেনদেনের দায়ভার কে গ্রহণ করবে? একজন সাধারণ গ্রাহক হিসেবে কি আমাকে একাই এই ক্ষতির দায় বহন করতে হবে? আমি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তারা অভিযোগটি গ্রহণ করেনি। এখন আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোরালোভাবে সহযোগিতা কামনা করছি, যাতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি শুধু আমার জন্য নয়, দেশের সকল সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি তুলে ধরেছি। আজ আমার সাথে যা ঘটেছে আগামীতে যেন অন্য কারোর সাথে এমনটা না ঘটে, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার অনলাইন যে অ্যাপস আছে ব্র্যান্ড ব্যাংক, এটা আমি আগের দিন নরমালি মোবাইল চালাইয়া ঘুমাইছে, এখন প্রফেশনালি 26 মাস তো বন্ধ। আমি মোবাইল অন করিয়া টাইমটাও দেখলাম যে কয়টা বাজছে, ঘুরতে ঘুরতে সাধারণত যেটা দেখি আর তো দেখার সময় আমি আনলক করা দিচ্ছি এবং দেখি ফিঙ্গার লাগানো হয় না। আপনার যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন জায়গায়? প্রিমিয়ার ব্যাংক। আমার ব্যাংক অ্যাকাউন্ট হলো ব্র্যান্ড ব্যাংক। ব্র্যান্ড ব্যাংক আপনার অ্যাকাউন্ট? ব্র্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট। কেন উল্লেখ করছেন না? ব্র্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট এইগুলো উল্লেখ করলাম না আমি। উল্লেখ করছি বা এটা বলে হতে পারে বলে দেব মানে আপনার অ্যাকাউন্ট যেটা হলো যে কমপ্লেইন আচ্ছা, এটা আমি নরমালি অলরেডি দিবা, ঠিক আছে। আপনি যে ব্র্যান্ড ব্যাংকে জিজ্ঞেসলেন, ব্র্যান্ড ব্যাংক আমি মানে ধারাবাহিক হয়ে যাবে, তো আপনারা বুঝিয়ে না। তো মোবাইলটা আর কি হ্যাং অবস্থায় কোনো কাম করে না, তখন আমি চিন্তা করছি যে অবশ্যই যে অ্যাপস বেশি হয়ে গেছে হয়তো মোবাইলও, তখন আমি হয়তো কিছু অ্যাপস ডিলিট দিই। তো আমি সেটিং গিয়া ফাইন ম্যানেজারও গিয়া অ্যাপস ডিলিট দিই না, নর্মালি হয়তো অ্যাপস ডিলিট দিই
একটা অ্যাপস মানে এটা আমি কোনো ইচ্ছাকৃত ভাবে ইনস্টল করছি কিংবা এটা তো আমার জানা থাকা উচিত। দেখি যে একটা অ্যাপস আইসে কেসিবি কিটা একটা এমবি একটা অ্যাপস, এবং অ্যাপসটা আমি বলি এটা তো আমি ইনস্টল দিছি না, তাই ডিলিট দিই। আমার মেইন হোম স্ক্রিনে কিন্তু আবার অ্যাপস নাই, ব্যাকগ্রাউন্ড আবার ওয়েবস, আমি ডিলিট দেওয়ার বেশি আনস্টল মারার বেশি মারার লগে লগে আমার ব্যাক করে বার করে দিই, আনস্টল মারা যায় আনস্টল ব্যাক করে বার করে দিই। তখন ওলা তিনবার বলবো যে 3 নম্বর বারের সময় আমার মোবাইলটা অটো যে আপডেটিং হয় না, সফটওয়্যার যে আপডেট অটো আপডেটিং করি ব্যাকগ্রাউন্ড খালো ইয়া খালি পার্সেন্টেজের মানে সংখ্যাগুলো যে 100 পর্যন্ত যায় না ওগুলো। তখন আমি বলি আমার সেট তো আগে আপডেট দেওয়া, কিন্তু আপডেটিং এর কোনো কথা নাই। ও আপডেটিং এর অবস্থায় দুইটা মেসেজও শব্দ হয়েছে, আমার মাথা থাকলো যে আপডেটিং হইলে তো সেটটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে, কোনো মেসেজ টেসেজ যাওয়ার কথা না, এটা সম্ভব না। তখন আমি যেটা বলছি যে ফিঙ্গার দিয়া থামন না, আমি পাওয়ার বাটন আর প্লাস বাটন মারিয়া এটা রিমোট মারা যায়, আমি রিমোট মারার চেষ্টা করছি 2-3 বার পরে 4 নম্বর বারের সময় রিমোট হয়েছে, ও আমার 1 মিনিট পালা চলছে, আমার 1 মিনিট মধ্যে আবার অটো আপডেটিং হয়েছে। তখন আমার একটা মাথা থাকে যে আমার মোবাইল কোনো ধরনের মানে হ্যাক অবস্থায় গেল বা কিছুই নেই। তখন আমি লগে লগে মানে কান দিয়া যে ফ্লাইট মোড আর ওয়াইফাই আমি ওটা মারলাম 2-3 বার ট্রাই করার বাদে ফোনটা নামছিলাম, আমাদের আমি ওয়াইফাইটা অফ করছি, ফ্লাইট মোড অন করছি, তখন সাথে সাথে বন্ধ হয়ে গেছে। তখন আস্তে আমি মনে করলাম যে মেসেজ অপশনে গেলে মেসেজ আইলে এর 2 সংখ্যা দেখায় না, মানে বা মেসেজ জরুরি, এবং আমি আস্তে আমার তো মেসেজ কোন কিছু আসে না, এবং মাইয়া দেখি মেসেজের ভিতরে আমাইছে, মাইয়া দেখি যে ওটিপি আইছে 3,10,000 10 টাকা মানে চার্জ হইবেন পিএসবি 3,10,000 টাকা কাটে গেছে। অথচ আমি ব্যাকগ্রাউন্ড করে অ্যাপসও ঢুকছি না, কিচ্ছু করছিও না, কেবল কোনো ওটিপিও দিছি না, এবং আমার মোবাইল এখনো ও অবস্থায় রয়েছে, আমি ফ্লাইট মোড মারিয়া রাখছি, প্লাস ওই লোকের যে মানে ওয়াইফাই অফ করা, অ্যাপসটা এখনো ব্যাকগ্রাউন্ড আছে, এটা মারা বাদে ব্যাক হইয়া যায়। এখন আমি ওটা লইয়া বাদে খানা মানে 3 লক্ষ টাকা আমার কাছে মনে কাছে চলতে পারি, কিন্তু আমার লাগে বহুত বড় এমন। আমি এরপরে আমার তো মাথায় কাম করে না, আমি খানা দিতে করছি, পরে আস্তা আমার ওই যে ব্যাকগ্রাউন্ড কল রিজনাল হেড আসলে আগে যাচ্ছে কান্দে ফোন দিছি বলে চাচা বললা, তো থাকলে যে কল সেন্টারে একটা ফোন দেবো আগে তাড়াতাড়ি ফোন দিয়ে আমি দেবো, কল সেন্টারে ফোন দিছি আমাদের তারা আমি সব ঘটনা হলে তারা ব্লক করছে, পরে আমাদের তারা সব ঘটনা কইছি, আমাদের তারা উঠে বললো যে আমি আপনারা অ্যাপস বন্ধ করিয়ে দিছি। তো আমি বললাম যে ম্যাডাম দেখো ঘটনা, এখন আমি যদি ইচ্ছাকৃত খেয়ে একটা টাকা ট্রান্সফার হয়ে থাকি, অবশ্যই তো আমি অমুক ব্যক্তির নাম অ্যাকাউন্ট নম্বর আমার জানানো থাকে, কিন্তু আমি তো এটা জানি না, আমার একটা দয়া করে আপনারা কিছু যদি পারেন না, এটলিস্ট হোম ব্যাংক কল সেন্টার 26 তারিখে তো আমার ব্যাংক বন্ধ আছে, আপনারা হোম ব্যাংক কল সেন্টারে ফোন দিয়া ও অ্যাকাউন্টটা প্রিমিয়াম ও অ্যাকাউন্টটা যেটা গেছে ওটা তো আপনারা যে হোকা যে এটলিস্ট স্থগিত করার লাগি রবিবারে তারা যাচাই করে ক্লিয়ার দিন, বাট তারা এটা আক্রমণ করছে না। বাদে আমি তাহলে খান্দাকুটি করি রিকোয়েস্ট করা হয় তারা বুঝিলে নিয়ম না কোন অ্যাকাউন্টও গেছে, তো তাই এক পর্যায়ে মহিলা এক পর্যায়ে কইলা যে প্রিমিয়ার ব্যাংকর সুহেল নম্বর অ্যাকাউন্ট নম্বর অত ব্রাঞ্চ নম্বর থানানো শো করেন। তো আমি যোগ করছি, করা বাদে রবিবারে আমি গেছি আপনার প্রিমিয়ার ব্যাংক দেওয়া মানে এর ভিতরে আমি আবার যোগ দিছি, তারা কমপ্লেন দিয়েছি, তারা আমি যোগ করছি, ডিডি তো আগেও করে দিচ্ছি সার্টিফিকেটে। আর রবিবারে গেছি আমাদের প্রিমিয়ার ব্যাংকর লালদিঘি পাশে হাত গেছি, গিয়ালে টিপু স্যার একজন আছেন তার নাম্বার গেছি, আমাদের অ্যাকাউন্ট নম্বর ওটা দিছি বলে ওলা গেছে। এমন একটা আমাদের দেখা যায় যে শুয়ে টাকা যে অ্যাকাউন্ট এটা 8 নম্বর মাস 2025 সালে ওপেন হয়েছে, ওপেন হয়েছে মনে 1200 না 1500 টাকা দিয়ে ওপেন করছে, বাদে এটা ট্রানজাকশন মনে এটা 100 150 মানে ওরকম আর যে বিকাশও নেই, ফ্লেক্সিবল ওটাই করে এফডি। তখন দেখা যায় যে আর একটা আছে মনে 2 লাখ টাকা ট্রানজাকশন, আর বাদে আমারটা পাইছি এটা হলো আপনার হচ্ছে 26 তারিখ যদি ট্রানজাকশন হয় ব্যাংক আমার বন্ধ আছে, যার কারণে এটা স্টেটমেন্ট 29 তারিখে গেছে রবিবার। তো আমার ওটা মানে দেখা যায় আমার ব্যাংক থেকে গেছে দেওয়া বাদে ওন থেকে 10,000 টাকা প্রিমিয়াম ব্যাংক ইবিএল ওয়েস্টার্ন ব্যাংক ট্রান্সফার করছে, 10,000 টাকা বিকাশে নগদে নিচ্ছে 1270 টাকা আরো, আর 2,65,500 টাকা এটা আবার ব্রাকেট পর তার অন্য অ্যাকাউন্টে দিচ্ছে। তখন আমি মানে ব্রাকেট পর যে অ্যাকাউন্টে আইসি স্টেটমেন্ট ওটা মানে পুরো অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া থাকে না, 2-3টা ডট থাকে, যার কারণে এটা আমি তথ্য বার করতে পারছি। তখন আমি স্ট্যান্ডার্ড মানে সমাজের ব্রাঞ্চ এটা আমি কইয়া না কি নাম কোন ব্রাঞ্চে গেছি এটা তো জবরাতি, তো যাওয়া বাদে মনে একটা সবরত খাতি থাকে একটু জবরিয়ে আমি একটা স্টেটমেন্টটা যোগ করলাম, করার বাদে দেখা যায় যে সেই নম্বর অ্যাকাউন্ট মনে হয় 1 মাস কিংবা 1.5 মাস আগে খুলছে,
লেনদেন সেই 1300-1400-1500 লাখ দিয়ে ওপেন করছে, 100-150 যে ট্যাক্সি নেই ওরকম আর কি জব করছে। করার বাদে দেখা যায় যে সর্বপ্রথম বনিটা আমার ভিউ করছে যে সর্বপ্রথম জোর যেটা মানে 10 থেকে স্টার্টিং হইয়া মানে দেখা যায় মানে 26 তারিখ তো ব্রেক বন্ধ, 26 তারিখ থেকে রাইট থেকে আগে আরম্ভ হয়েছে তার লেনদেন প্রায় 46 লক্ষ থেকে 47 লক্ষ টাকা। তার অ্যাকাউন্টও 50,000, 70,000, 80,000, 2 লাখ, 3.5 লাখ ওরকম ভাবে বিভিন্ন ভাবে তার অ্যাকাউন্টে জমা হয়েছে। এবং এই টাকাটা 26 তারিখে সুমনটা রাইট পর্যন্ত তার করছে আর কি জমা করছে। 27, 28, 26 তারিখ হয়তো আবার যে কার্ড দিয়ে কিংবা ট্রান্সফার করছে ওরকম ভাবে সব টাকাটা উইথড্র করছে। করার পরে দেখা যায় তার অ্যাকাউন্টে 940 টাকার মতো ব্যালেন্স আছে। এখন আমি মনে করা গেছিলাম তারা লিখিত অভিযোগ দেওয়ার লাগে ফেলা গেছিলাম প্রিমিয়ার ব্যাংক। তো তারা আমি তারা কইছি কল সেন্টারে দেওয়া করছি যে আমার কথা আপনারা সংশ্লিষ্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক অ্যাটলিস্ট দেওয়া করো কিংবা একটা মেইল দেব। তাই মেইল কিছু দেওয়া আমাদের এটা মেইল আইছে রবিবারে হোপ ব্রাঞ্চ মানে গ্যাপ পাইল 3 দিন। এটা যদি মনোরক্ষা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি লগে লগে একটা হেল্পলাইন করে দিতা একটা ব্যাংক থেকে আমি কোয়া এক জিনিস আর ব্যাংক থেকে ব্যাংকের কোয়া এক জিনিস তাইলে এই টাকাটা থাকি যায় লগে আরো অনেক মানুষ 60-70 লাখ টাকা বাঁচি যায়। এবং আমি যে প্রিমিয়াম ব্যাংকে গেছি যাওয়ার সময় দেখা যায় যে আমি ওটা যখন এর মাঝে আরেকজন ব্যক্তি এসেছেন সুনারের ঘাটর অন্য সিলেট ভাষা তাই জিডির কপি লই যাইছেন আইয়া ও আমি মাতে আলো তাই বুঝছেন যে সেই কাহিনী তোমার আমি দেখেছেন আমরা জিডির কপি এবং তার জিডির কপিটা আমি লইছি লইয়া আমার আমি তাক লাগিয়েছে যে সেই নাম সুহেল রানা সেম অ্যাকাউন্ট প্রিমিয়ার ব্যাংক মানে সেই ব্যক্তি খবরদার এবং 3,53,500 টাকার মতো আর কি মানে একটু নিশুশুভ আমি মনে নাই কত টাকা হয়েছে 3 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছে তার অ্যাকাউন্ট দিয়ে আবার বিকাশও নিয়েছে আবার যত ডাকবাংলা এজেন্টের অ্যাকাউন্ট। এখন মনে হয় আমি বাংলাদেশ ব্যাংক তাদের কইছি বাদে তাই তোমার একটা রেসপন্স করছে প্লাস তাদের উচিত আছে যে মনে করো অ্যাটলিস্ট মনে করো ও গ্রাহকটারে ও মানুষের ফোন দিয়া ও গ্রাহকটারে তলব ভরি আনা এগুলোও তো হইতে পারে বুয়া অ্যাকাউন্টও কেউ করতে পারে এটা তো ধরো কি করা মানে অ্যাটলিস্ট আমি তো ছোটখাটো একজন মানুষ আমার থেকে তো আরো অনেক গরিব আছে। ওই যে আপনার ব্যাংকের সঙ্গে আইছেন এমনি ব্র্যাক ব্যাংক আইছেন জি ব্র্যাক ব্যাংক কত নিছেন টাকা আমার অ্যাকাউন্ট ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দিয়েছি 2,00,000 টাকা কোন ব্যাংক 3,53,000 টাকা এটা আমি যে ফটো তুলে রাখছিলাম এটা নিজে তার ডাকবাংলা ব্যাংক থেকে এজেন্ট এটা বাইরে হয়ে যাবে এটা হচ্ছে আমি প্রিমিয়াম ব্যাংক করছে যখন তথ্য বাদ গেছি তখন এর মাঝে টাইমও আইছি না কি ঠিক আছে এমন বদলে বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত নিল না কেন ওগু আপনার কোম্পানি আমি বাংলাদেশ ব্যাংকে গেছিলাম যে মুকা পয়লা তো আপনি ব্র্যাক ব্যাংকে এটা দরখাস্ত দিছেন ব্র্যাক ব্যাংকে তাকে আমি তো কমপ্লেইন দিছি কিন্তু মুখে খাদ্যপত্র কিছু দিছেন না তার যে রিজনাল হেড থেকে লাগে সব ইনটাইম খাদ্যপত্র তো নিতেই হইব তাই নিরা না তাই করে যদি টাকা থাকতো তাইলে আমরা ন্যায় ব্লক করতাম ও আরামদায়ক না তাই এখন টাকা তাই আমরা এখানে কি পাতাম মানে কিন্তু আমি মানে নগণ্য আমি তো মাত্র আচ্ছা প্রাইম ব্যাংক আপনি এটা লিখিত অভিযোগ দিতেছেন প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক কোনটা তো নিছে না যার মানে আমি গেছি তারা কত হইলো যে যদি এখন টাকা রাখতো আমরা নিয়ে হোল্ড করে রাখা বলে আমরা টাকাটা ধরে না তো তো অভিযোগ করছে আপনি এই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অতদিন ধরে আমরা তারা কমপ্লেইন দিল তার মানে তো এরা জড়িত এরপরে আমি জিডি করছেন নি জিডি করছি বাংলাদেশ ব্যাংক তো এরপরে আমি যখন লিখে হয়েছিলাম আমি বাংলাদেশ ব্যাংকে গেছি যাওয়া আমাদের তারা সেম লেখে কথা যদি টাকা থাকতো আপনার টাকা আপনার উদ্ধার হয়ে যাবে চিন্তা করলে কথা না এখন আমার তো হয়েছে অভিযোগ তো দাও কিন্তু প্রমাণ করছে তো আমার লইয়া গেছো আমি লইয়া গেছি আমাদের কোনো মানে ডকুমেন্ট আছে আমি সপ্তাহ স্টেটমেন্ট এটা তো অভিযোগ আপনি জিডি এবং মমতা দিয়া দাও আচ্ছা এটা আমার হোয়াটসঅ্যাপ আছে ফটো তুলি আছে আপনি ব্রাকর হেড অফিসে ঢুকা এরপরে প্রিমিয়ারের হেড অফিসে ঢুকা কুরিয়ারে ঢুকা এবার আমি বাংলাদেশ মতো যাওয়া দিয়ে তাই যে আমার কাছে দুই টাকা না তোলা হয়ে যায় আমার কথা আমার মনে টাকা নাই মনে হলো আমি গরিব আপনি যদি মানে মুখো মাতে কাগজটা দিলে এটা কাগজ দুই বছর আমি বাংলাদেশ করেছি এটা অভিভাবক তো বাংলাদেশ ঠিক আছে তার জন্য উচিত আছে যে আপনার অভিযোগ রাখতে কাগজ রাখতে এখন দুই সবাই দেখতে পারো না কাগজ রাখতে আছে দুই ব্যাংকের আছে না সেটা তারা অভিভাবক সরকারি অভিভাবক বাংলাদেশ ব্যাংক তাই কিন্তু গ্রহণ করতে আসলে
এটলিস্ট তাই গ্রহণ করা মাতে এটা তদারক করিয়া তার অবশ্যই একটা সেল আছে যে এটা ফ্রডিং এর কিটা আছে এটলিস্ট তাই অন্যান্য ব্যাংকের একটা মেইল দিয়া বাংলাদেশ ব্যাংকে যদি বইতো সব ব্যাংকে সবে পাইলে সব ব্যাংকে